নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা এখানে যে ফুল গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি অনেকেরই পরিচিত, বিভিন্ন নামে এই গাছগুলি পরিচিত, যেমন পর্তুলিকা টাইম ফুল, 9 o'clock, অফিস টাইম, ঘাস ফুল, মজ রোজ, টেবিল রোজ। তবে টাইম ফুল হিসাবে এই গাছটি বেশি পরিচিত। তো বন্ধুরা, এই ফুল গাছগুলি গ্রীষ্মকালের খুবই আকর্ষণীয় ফুল গাছ। বিভিন্ন কালারের এই ফুল গাছ পাওয়া যায়, দেখতেও খুব সুন্দর। এখানে যে ফুল গাছগুলি দেখছেন এগুলি ডবল প্যাটার্নের, তবে সিঙ্গেল প্যাটার্নের ফুল গাছও পাওয়া যায়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল ফুটেছে এবং কুড়িতেও ভরে গেছে। তো প্রতিদিনই এই রকম প্রচুর পরিমাণে বিভিন্ন কালারের ফুল এতে ফোটে। আপনারা চাইলে পুরো গরমকাল জুড়ে আপনাদের বাগানে প্রতিদিনই এই রকম সুন্দর বিভিন্ন কালারের টাইম ফুল পেতে পারেন। খুবই অল্প পরিচর্যায় এই রকম বিভিন্ন কালারের সুন্দর ফুল প্রচুর পরিমাণে এ ধরনের গাছে ফোটানো সম্ভব। এটা একটি সাকুলেন্ট প্রজাতির গাছ। এই গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, তবে একে সঠিক খাবার দিলে এবং সঠিক পরিচর্যা করতে পারলে আপনার বাগানে এই রকম প্রচুর পরিমাণে ফুল পাবে। তো বন্ধুরা, চলুন তাহলে এর সঠিক পরিচর্যাগুলো জেনে নেওয়া যাক। আমি এখানে পরিচর্যার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আপনাদেরকে বলবো। প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানার ও বোঝার জন্য কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই গাছ বসানোর টব বা পাত্র। প্রথম অবস্থা এই গাছের খুব ভালো গ্রোয়িংয়ের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি সঠিক পাত্র বা টব নির্বাচন করা। আপনারা যে কোনো ধরনের টব নির্বাচন করতে পারেন, প্লাস্টিক, মাটি, হ্যাঙ্গিং বাস্কেট, সব ধরনের পাত্রে বা টবে এই গাছ হবে। তবে মাটির টব সবসময় যে কোনো গাছের জন্য খুবই ভালো। এই বিষয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ কথা হলো, যে ধরনের টব বা পাত্র নির্বাচন করুন না কেন, পাত্রটি যেন কখনোই উঁচু ধরনের না হয়। বড় মাপের ছড়ানো বা চওড়া পাত্র নেবেন, অথচ তার গভীরতা কম হবে, অর্থাৎ পাত্রটির উপরে যে ডায়ামিটার বা আয়তনটা আছে সেটা খুবই বেশি হলে ভালো হয়। তাহলে কি হবে, এই গাছটি ভালোভাবে ছড়াতে পারবে এবং খুব ভালো শেপ নেবে। এর ফলে কি হবে, প্রচুর পরিমাণে ফুল পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আরেকটি কথা মাথায় রাখতে হবে, যে পাত্রে এই গাছ বসাবেন সেই পাত্রে যেন কোনোভাবে অতিরিক্ত জল জমে না থাকে, কারণ জল জমে থাকলে এই গাছকে বাঁচাতে পারবেন। তাই যথেষ্ট ছিদ্রযুক্ত ওয়েল ড্রেনেজ সিস্টেমের টব বা পাত্র নির্বাচন করবেন। এবার বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে সানলাইট। এই পর্তুলিকা ফুল গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে ডাইরেক্ট সানলাইট গাছের মধ্যে এসে পড়ে, কারণ সানলাইট এই গাছে প্রচুর পরিমাণে দরকার। তা না হলে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন না। যদি ছাওয়াতে রাখেন তাহলে 2-4টে করে ফুল পাবেন, কিন্তু যদি সানলাইটে রাখেন তাহলে এ গাছের কোনো ক্ষতি হবে না। এবং যদি সারাদিনের সানলাইট পায় তাহলে কিন্তু এ গাছের গ্রোথ খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। যত সূর্যের আলো পাবে তত বেশি ফুল এ গাছে পাবেন। তো বন্ধুরা, এবার তৃতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে এই ধরনের গাছের জন্য কি ধরনের মাটি তৈরি করবেন। পর্তুলিকা ফুল গাছ যে কোনো নর্মাল মাটিতে হবে এবং ফুলও হবে, কিন্তু যদি আপনি চান এই পর্তুলিকা গাছে পুরো গ্রীষ্মকাল জুড়ে প্রতিদিনই প্রচুর পরিমাণে ফুল ফোটাতে, তাহলে কিন্তু বন্ধুরা এর সঠিক মাটি তৈরি করে নিয়ে তবেই এর কাটিং বা গাছ বসাতে হবে। আরেকটি কথা, এই পর্তুলিকা একটি সাকুলেন্ট প্রজাতির গাছ এবং এর কাণ্ড ও পাতায় দেখবেন প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে রাখে। সুতরাং এর গাছের জন্য জলও যেমন দরকার, আবার অতিরিক্ত জল হলেও এই গাছ পচে যাবে বা মারা যাবে। তো বন্ধুরা, সেই কারণে এমনভাবে এর মাটি বা সয়েল মিডিয়া প্রস্তুত করতে হবে যাতে এর মাটিতে সব সময় স্যাঁতস্যাঁতে ভাব থাকে, আবার অতিরিক্ত জলও যাতে এর মাটিতে না থাকে, অর্থাৎ ওয়েল ড্রেন সয়েল। এবং তার পাশাপাশি আরেকটি কথা, গাছের ভালো গ্রোথ এবং প্রচুর ফুল পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে এর উপযুক্ত ফার্টিলাইজার এই সয়েল মিডিয়াতে অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, চলুন তাহলে কিভাবে এর সয়েল মিডিয়া প্রস্তুত করবেন দেখে নেওয়া যাক। মাটি তৈরির জন্য 1 ভাগ কম্পোস্ট সার, যে কোনো কম্পোস্ট নিতে পারেন, তবে 1 বছরের পুরানো গোবর সার বা ভার্মি কম্পোস্ট হলে খুব ভালো হয়। 1 ভাগ বালি, এক্ষেত্রে নদীর সাদা বালি হলে খুব ভালো হয়। 1 ভাগ নর্মাল গার্ডেন সয়েল। ব্যাস, শুধুমাত্র এই 3টি উপকরণ নিলেই হবে, আর অন্য কিছু মেশানোর দরকার নেই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সয়েল মিডিয়া তৈরি করে রেখেছি। এই ফ্ল্যাট প্লাস্টিকের গামলায় এর কাটিংগুলো বসাবো। বসানোর পর ভালোভাবে জল দিয়ে ছায়াতে 2-4 দিন রেখে দেব। তারপর একে রোদের আলোতে রাখবো।
10-15 দিন পর থেকে দেখা যাবে যে গাছগুলোতে বেশ ভালোভাবে গ্রোথ নিয়ে পাত্রটি ঢেকে গেছে, এরপর থেকে ফুল আসা শুরু হয়ে যাবে। এবার চতুর্থ বিষয় যেটা বলবো সেটা হচ্ছে ওয়াটারিং সিস্টেম। বন্ধুরা, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ধরনের গাছ কতটা পরিমাণ জল পছন্দ করে সেটা জেনে জল না দিলে গাছের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, যখন দেখবেন এর মাটিতে শুকনো ভাব চলে এসেছে, মাটিতে ময়েশ্চার নেই, তখন একে জল দেবেন। যদি এর মাটিতে ভেজা ভাব বা ময়েশ্চার থাকে তাহলে জল দেবেন না, কারণ এই গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না। তাই অতিরিক্ত জল এই গাছের জন্য খুবই ক্ষতিকারক হবে। এবার পঞ্চম বিষয় যেটা বলবো সেটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টির জল কিন্তু এই গাছের জন্য খুবই উপকারী। যে পাত্রে বা টবে এই গাছ বসাবেন সেই পাত্রের ড্রেনেজ সিস্টেম যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু এই বৃষ্টির জল এই গাছের জন্য বুস্টার ডোজ হিসাবে কাজ করবে। দেখবেন বর্ষাকালে সকল ধরনের গাছ খুব ভালোভাবে গ্রোথ নেয়, কারণ বৃষ্টির জল যে কোনো গাছকে বৃদ্ধি করার জন্য খুবই উপযুক্ত, কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো থাকতে হবে। তাই বৃষ্টির জল এ গাছে পড়লে কোনো সমস্যা নেই, বরং খুবই উপকার হবে। এবার ষষ্ঠম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এ গাছের খাবার বা ফার্টিলাইজার। এ গাছে কী ধরনের খাবার বা ফার্টিলাইজার দেবেন? তো বন্ধুরা, একটি বিষয় জানবেন, এ গাছ খুব ঘন ঘন প্রচুর ব্রাঞ্চ হয়, যার কারণে এ গাছে প্রচুর পরিমাণে খাবারেরও প্রয়োজন হয়। তো বন্ধুরা, যেহেতু এ গাছে প্রচুর ব্রাঞ্চ হয় সেই কারণে এ গাছে প্রচুর পরিমাণে ফুল আসার সম্ভাবনা থাকে। সুতরাং এ গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য একে উপযুক্ত খাবার বা ফার্টিলাইজার দিতে হবে। তবে এ গাছে যে খাবারই দিন না কেন সেটা অবশ্যই লিকুইড ফর্মে দিতে হবে, কোনো রকম ড্রাই খাবার দেবেন না। আমি এখানে যে সমস্ত ফার্টিলাইজারের কথা বলবো তার সবই অর্গানিক ফার্টিলাইজার, কোনো রাসায়নিক বা কেমিক্যাল সারের কথা বলবো না। এর অধিকাংশই অতি সহজে নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই ফার্টিলাইজার এই ধরনের গাছের জন্য খুবই উপকারী এবং এতে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এবং প্রচুর পরিমাণে ফুল পুরো গ্রীষ্মকাল জুড়ে পাবে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল। 1 লিটার জলে 1 মুঠো পেঁয়াজের খোসা 2 দিন ভেজানোর পর সেই জল ছেঁকে নিয়ে একটি 10 ইঞ্চি মাপের পাত্রের জন্য 200 ml করে 10 বা 12 দিন অন্তর একবার দেবেন। এতে একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। দ্বিতীয় যেটা বলবো সেটা হলো পাকা কলার খোসা ভেজানো জল। 1 লিটার জলে 2টি বড় সাইজের পাকা কলার খোসা অল্প টুকরো করে 2 দিন ভেজানোর পর ছেঁকে নেবেন। এরপর প্রতি 10 ইঞ্চি মাপের ছড়ানো পাত্রের জন্য 250 ml জল দেবেন। যদি শুকনো কলার খোসা থাকে সেটা গুঁড়ো করে জলে 2 দিন ভেজানোর পর তাকে ছেঁকে নিয়ে একই রকমভাবে 10-12 দিন অন্তর প্রয়োগ করতে পারেন। তৃতীয় যে ফার্টিলাইজারের কথা বলবো সেটা হলো ভার্মিকম্পোস্ট। একটি কাপড়ের টুকরোতে ভার্মিকম্পোস্ট বেঁধে 1 বালতি জলের মধ্যে 1 দিন ঝুলিয়ে রাখবেন, তারপর একই রকমভাবে ছেঁকে নিয়ে প্রয়োগ করতে পারেন। তবে 1 লিটার জলের জন্য 100 গ্রাম ভার্মিকম্পোস্ট যথেষ্ট, কম বেশি হলে সমস্যা নেই। চতুর্থ যে ফার্টিলাইজারের কথা বলবো সেটা হচ্ছে গোবরের তৈরি ঘুঁটে। 1 লিটার জলে একটি ঘুঁটে 2 দিন ভিজিয়ে তারপর একে ছেঁকে নিয়ে একই রকমভাবে প্রয়োগ করতে পারেন। এছাড়া কিচেন কম্পোস্টের জল ব্যবহার করতে পারেন, তবে এই ক্ষেত্রে 200 ml কিচেন কম্পোস্টের জলের সাথে 1 লিটার জল মিশিয়ে 200 ml করে প্রয়োগ করবেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, যে সারই প্রয়োগ করুন না কেন 10-12 দিন অন্তর প্রয়োগ করুন। এতক্ষণ ধরে যে ফার্টিলাইজারগুলোর কথা বললাম তার মধ্যে যেটি আপনার সুবিধা হয় সেটি ব্যবহার করতে পারেন, আবার মনে করলে অল্টারনেটিভভাবে অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা এই পর্তুলিকা গাছে আরেকটি খুব ভালো অর্গানিক ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন, সেটা হলো সিউইড। এই সিউইডের মধ্যে 60 থেকে 65 রকমের নিউট্রিয়েন্ট আছে। এই সিউইড যদি আপনারা এই গাছে ব্যবহার করেন তাহলে এর থেকে অনেক বেশি ফুল পাবেন। তবে বন্ধুরা, যে কোনো লিকুইড ফার্টিলাইজার প্রয়োগের একটি বিশেষ সতর্কতা আছে, সেটা হলো যদি বৃষ্টির জলে টবের মাটি ভেজা বা স্যাঁতস্যাঁতে হয়ে যায় তখন কিন্তু এই ফার্টিলাইজার ব্যবহার করবেন না, তাতে গাছের ক্ষতি হতে পারে। তাছাড়া এই বৃষ্টির জল দারুণ ফার্টিলাইজারের কাজ করে। তো একদম শুকনো ওয়েদার বা ঝলমলে রোদ থাকলে এবং মাটির শুকনো থাকলে তবেই এই লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। এর পরের যে বিষয়টি বলবো সেটা হচ্ছে প্রুনিং এর বিষয়। ফুল আসার পর ওই জায়গাটা যখন দেখবেন শুকিয়ে আসছে তো ওই জায়গাগুলোতে বীজ তৈরি হয়, এর ফলে গাছের অনেকটা এনার্জি চলে যায়। সুতরাং ওই অংশগুলি ছিঁড়ে ফেলে দেবেন, তা না হলে সেখানে বীজ তৈরি হবে এবং গাছের অনেকটা স্ট্রেস পড়ে যাবে, যার কারণে ফুলের সংখ্যা ধীরে ধীরে কমে যাবে।
সবার শেষে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে রোগ পোকার আক্রমণের বিষয়। তো বন্ধুরা, এই গাছে একমাত্র বর্ষার শেষে মিলিবাগের আক্রমণ হয়, এছাড়া তেমন কোনো রোগ পোকার আক্রমণ দেখা যায় না। তো এখন থেকে যদি মাঝে মধ্যে নিম অয়েল স্প্রে করে দেন তাহলে কিন্তু মিলিবাগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তবে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।